আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৭৪তম উপজেলা রাঙামাটি সদরে। তো চলেন শুরু করি। রাঙ্গামাটি বাংলাদেশের একটি পার্বত্য জেলা, যেটি বিখ্যাত তার উঁচু পাহাড় আর তার কোল ঘেঁষে বয়ে চলা এক লেকের কারণে। তবে রাঙামাটিকে শুধু এতটুকু দিয়ে আখ্যায়িত করলে ভুল হবে, কারণ এই জেলায় রয়েছে আরো অনেক কিছু। আয়তনে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং দেশের একমাত্র জেলা যার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। এছাড়া একমাত্র এই জেলাতেই আপনি মুক্তি পাবেন রিক্সা থেকে। রাঙামাটিকে পার্বত্য অঞ্চলের রাজধানীও বলা হয়। পুরো জেলাটি ছোট ছোট পাহাড়, টিলা আর পর্বতের সমন্বয়ে গঠিত। এর মাটির রং হচ্ছে লাল, তাই একে বলা হয় লাল পাহাড়ের শহর। একসময় এই শহরের পূর্ব ও পশ্চিম দিকে দুটি ছড়া ছিল। সেই ছড়ার পানি যখন এই লাল মাটির উপর দিয়ে প্রবাহিত হতো, তখন পানির রঙও দেখাতো লাল। এই কারণে সেই ছড়ার নাম হয়েছিল রাঙ্গাপানি। আর এই রাঙ্গাপানি থেকেই এই জেলারও নামকরণ হয় রাঙামাটি। পুরো রাঙামাটি জেলাকে এক ভিডিওতে দেখানো কিছুটা অসম্ভব, তাই আজকের ভিডিওতে দেখাবো রাঙামাটি সদর উপজেলায় আপনি কিভাবে আসবেন, কোথায় ঘুরবেন, কি দেখবেন, কোথায় খাবেন, সবকিছু। ঘুরবো এখানকার বিখ্যাত বাজার বনরূপায়, নৌকায় ঘুরবো কাপ্তাইয়ের স্বচ্ছ পানির লেকে, দেখব বাংলাদেশের প্রথম ঝুলন্ত ব্রিজ, এখানকার কয়েকটি জনপ্রিয় পার্কে, খুঁজবো হারিয়ে যাওয়া এক রাজার বাড়ি, আর খাবো এখানকার পাহাড়ি খাবার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে রাঙামাটি আসার একমাত্র উপায় হচ্ছে বাস। শ্যামলী থেকে বাসে উঠে রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। হানিফ, শ্যামলী পরিবহন সহ আরো অনেক বাসে আসা যায় এখানে। আমার ভাড়া পড়লো ৯০০ টাকা নন এসিতে। রাঙামাটির সব বাসই রাত ১০টার মধ্যে ঢাকা ছাড়ে। পথে কুমিল্লায় একটি বিরতি দিবে আপনার পকেট কাটার জন্য। খাবারের যে দাম, এক প্লেট খিচুড়ির টাকা দিয়ে একটা উপজেলা ঘোরা যায়। যেমন এই এক প্লেট খিচুড়ি গিয়েছিলাম মাত্র ৩২০ টাকা দিয়ে। যাই হোক, রাঙামাটিতে আসতে সময় লাগে ৬ ঘন্টার মতো। আমি আগামী ৩ দিন থাকবো জেলা পরিষদ ডাকবাংলোতে, তাই জেলা পরিষদের সামনেই নেমে গেলাম। তবে বাস যাবে রিজার্ভ বাজার পর্যন্ত, যেটা মূল বাস স্ট্যান্ড। যেহেতু বাস একটু তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ডাকবাংলো থেকে বের হয়ে এখন হচ্ছে মেন রাস্তায় চলে আসলাম। জাস্ট ৩০ সেকেন্ড হাঁটলেই। এখন এখান থেকে যাব হচ্ছে একটা ১০ টাকা সিএনজি ভাড়া দিয়ে বনরূপা বাজার। রাঙামাটিতে আমার প্রথম ঘোরাঘুরিটাই হবে এই বনরূপা বাজার দিয়ে। আমি জেলা পরিষদ থেকে উঠেছি, তাই ভাড়া ১০ টাকা। তবে রিজার্ভ বাজার থেকে এখানে আসতে ভাড়া পড়বে ৩০ টাকা। সিএনজি থেকে নামলেই বাজারের শুরু। প্রতিদিন বাজার থাকলেও হাট বসে প্রতি শনি ও বুধবার। এটা রাঙামাটি শহরের সবচেয়ে বড় বাজার। রাঙামাটির ১০টি উপজেলার ৬০টির সাথেই যোগাযোগ ব্যবস্থা শুধু নৌপথে। আর নৌপথে এসব উপজেলা থেকে পাহাড়ি শাক, সবজি, ফল মূল রাঙামাটি শহরের এই বনরূপা বাজারে আসে। আমার পিছনে যে ঘাটটা, এটাই হচ্ছে বনরূপা বাজারের সমতা ঘাট। এখান থেকেই আসলে মূলত এই কাপ্তাই লেকের ছোট ছোট যে দ্বীপগুলো বা পাহাড়গুলো, ওইখান থেকে যারা আসলে বাস করেন পাহাড়িরা, তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই বনরূপা বাজারের এখানে কিন্তু নিয়ে আসেন। প্রতি শনি ও বুধবার ভোর থেকে শুরু হয় বাজার, চলে দুপুর গড়িয়ে বিকেল অবধি। সময় যত বাড়ে, মানুষের আনাগোনাও বাড়তে থাকে বাজারকে কেন্দ্র করে। কত করে ভাই এটা? ২০ টাকা, ৩০ টাকা। এই বাজারে মূলত পাহাড়ের জুম চাষের মাধ্যমে যেসব ফলমূল, শাকসবজি চাষ হয়, সেগুলোই বেশি বিক্রি হয়। পাহাড়ি এসব সবজি সাধারণত ঢাকায় পাওয়া যায় না।
কিছু কিছু সবজি দেখলাম যেগুলোর নামও জানি না ঠিক মতো, প্রথমবার দেখলে যা হয়। এই শীতেও দেখলাম পাহাড়ের আম কাঁঠাল পাওয়া যাচ্ছে, আর আনারস এত বেশি যে নিয়ে যাওয়া হচ্ছে অন্য বাজারে। তবে কলার দাম ছিল একটু বেশি। মিষ্টি আলু কত করে ভাই? 70 টাকা। বিভিন্ন জিনিসের দাম জেনে ঢাকার বাজারের সাথে যাচাই করছিলাম। দাম মোটামুটি ঢাকার মতোই, তবে এখানকার সবকিছুই একদম ফ্রেশ। এগুলো কি পাহাড়ি আদা না? হ্যাঁ, এগুলো কত করে কেজি? কেজি 100 টাকা। ঢাকাতে দেখি 100 টাকা বিক্রি করে ভ্যানে। এখানে শুটকিও পাওয়া যায়, অনেক ধরনেরই শুটকি দেখলাম। ভাই এটা কি শুটকি? এটা হাঙ্গর। ভাই হাঙ্গরের কেজি কত? 1 কেজি 1100। এটা যেহেতু পাহাড়ি বাজার, তাই এখানে প্রচুর পর্ক বিক্রি হয়। তবে তাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলা যায় না। পর্ক নিয়ে কিছু জিজ্ঞেস করলে তারা খুবই বিরক্ত হয়। পর্কের সাথে ইলও বিক্রি হচ্ছে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুইচ্চা। এখানে বিশাল বিশাল সাইজের মুরগিও বিক্রি হচ্ছে পর্কের সাথে। তবে মুরগিগুলো বিক্রি করা হয় কেটে কেটে, যার যার প্রয়োজন মতো। এটা খুবই ভালো লাগলো। যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যেতে পারেন। কেউ 200 টাকা, কেউ 300 টাকা, কেউ 700 টাকা, কেউ 500। বাজারে পাহাড়িদের কিছু ছোট ছোট শামুকও বিক্রি করতে দেখলাম। সেগুলো আবার মাছের মতো কাটাও হচ্ছিল। এই যে পাহাড়ে আসলে যে ব্যাম্বো চিকেন খান, এই হচ্ছে সেই ব্যাম্বো চিকেনের ব্যাম্বো গুলো, এগুলা বিক্রি হচ্ছে। এগুলো কত করে বিক্রি করেন পিস? একটা 20 টাকা পিস হিসেবে হচ্ছে এই ব্যাম্বো গুলো বিক্রি হয়। এখানে নাপ্পিও বিক্রি হয়। পাহাড়িরা বাঁশ দিয়ে বানানো যে এক ধরনের হুক্কা খায়, সেটাও দেখলাম। এখন চলে আসলাম হচ্ছে চালের এখানে। আর এই যে কালো চালটা, এটাই হচ্ছে গিয়ে বিন্নি চাল। ভাই এটা বিন্নি চালটা না? এটা কত করে কেজি? 150 কেজি। 150 টাকা কেজি। তো এই বাজারে আসলে কিন্তু আপনি মোটামুটি অনেক কিছুই দেখতে পাবেন, নরমাল এবং পাহাড়িদের জীবনযাত্রা বা তারা কি খায়, কি কেনা বেচা এখানে আসলে হয়। তবে একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু হচ্ছে পিগ বা শূকরের মাংস বিক্রি হয়। কখনো যে জিজ্ঞেস করবেন না যে ভাই এটা কি বা এটার দাম কত, এতে কিন্তু ওনারা একটু বিব্রত হয় বা একটু রাগান্বিত হয়। বাজার ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেল। বনরূপা বাজারের ঠিক উল্টা পাশেই হচ্ছে একটা মার্কেট আছে, আইসিআর প্লাজা। এটার ভিতর এখন ঢুকতেছি হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে গ্রিন ভ্যালি, এটাতে সকালের নাস্তা করব। তন্দুর রুটি আর হচ্ছে সবজি ডালের মিক্সড, আমার ফেভারিট। এখানে রুটির আর কালারটা কিন্তু সাদার মতো সাদা না, একটু লাল কালার। তবে টেস্ট ভালোই, টেস্ট খারাপ না। আপনারা সকালে আসলে এই রেস্টুরেন্টে কিন্তু নাস্তা করতে পারেন। নাস্তা শেষ করে এবার একটা ভোট ভাড়া করে কাপ্তাই লেক ঘোরার পালা। সো বোটটা হচ্ছে নিয়ে নিলাম, মোটামুটি ভালোই বোটটা। 2500 বলছে আর কি, দেখি কতটুকু আর কি কম দেওয়া যায়। আমি হচ্ছে বেশি দূর যাবো না, সুবলং আর হচ্ছে আপনার ওই প্যারা টিং এ খাওয়ার ইচ্ছা আছে, আর নির্মাণনগর, আর লাস্টে হচ্ছে গিয়ে কাপ্তাই ব্রিজ আর পলোয়েল ঘাটে নামাই দিবে। আমি উঠতেছি হচ্ছে বনরূপা বাজারের সমতা ঘাট থেকে। ট্রলার ছাড়ার মিনিট 5 মধ্যেই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছিল, আর এই ব্রিজটাই হচ্ছে রিজার্ভ বাজারের ওয়াই ব্রিজ। এখান থেকেও কাপ্তাই লেক ঘোরার প্রচুর বোট পাওয়া যায়। কয়েকটা স্পট সহ সারাদিনের জন্য কাপ্তাই লেক ঘোরার এরকম বোট পাওয়া যায়।
আমি যেহেতু ফ্যামিলি নিয়ে ঘুরবো তাই একটু বড় বোট নিলাম। এটাতে লাইফ জ্যাকেটও আছে। ভাড়া চাইলো 2500 টাকা, হয়তো কিছু কম রাখবে। আজকে ট্যুরিস্ট কম হয় ভাড়া একটু কমে পেয়েছি। আবার বোট যদি একটু ছোট হয় তাহলে ভাড়া আর একটু কম পড়ে। তবে ওঠার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, আর সাথে কোন কোন জায়গা ঘুরবেন সেটাও। বোটে ওঠার পরই অন্যরকম একটা ভালো লাগা শুরু হয় কাপ্তাইয়ের এই নীল জলরাশি দেখে। তবে আজকে কুয়াশা একটু বেশি থাকায় দূরে ঠিকমতো দেখা যাচ্ছিল না, হয়তো রোদ উঠলেই ঠিক হয়ে যাবে। আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে চলা শুরু করলাম। আমরা দুপুরে যে প্যাডা টিং টিং রেস্টুরেন্টে খাবো সেটাতে এখনই অর্ডার করে যেতে হবে। সো বোট থেকে নেমে এখন অর্ডার করব। আপনারাও দুপুরে যেখানে খাবেন সেটা আগে থেকে ডিসাইড করে রাখবেন। সুবলং যাওয়ার পথেই অর্ডার করে যেতে হয়। আমাদের বোট আবারও চলা শুরু হলো। আস্তে আস্তে রোদ ওঠাও শুরু হলো। লেকের ওপরে ছোট ছোট টিলা আর দূরে পাহাড়ের ওপরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল। দূর থেকে দেখতে সাগরে ভাসমান কোনো দ্বীপ মনে হয়। প্রথম দেখায় মনে হচ্ছিল যেন হালং বেতে আছি। এত সুন্দর একটা জায়গা এই কাপ্তাই লেক। হয়তো নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। কাপ্তাই লেক ঘুরতে ঘুরতে আমরা কিন্তু রাঙামাটি সদর উপজেলা থেকে এখন বরকল উপজেলায় ঘুরতেছি। আমার পিছনেই কিন্তু দেখা যাচ্ছে আই লাভ বরকল যে লাভ পয়েন্টটা সেটা। আর এই বড় পাহাড়টা থেকেই বরকল উপজেলার শুরু। আমার কাছে কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর জায়গা মনে হয়েছে এখান থেকেই শুরু হয়। রাঙামাটির 10টি উপজেলার মধ্যে 7টিতেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা শুধু নৌপথে। বরকল উপজেলা এর মধ্যে একটি। এখানে কিছু লোকাল ট্রলারও আসে। দেখতে দেখতে সুবলং ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। কাপ্তাই লেকে শীতকালে কিন্তু হচ্ছে পানি এখন মোটামুটি কম, বর্ষাকালে কিন্তু আশপাশে আরো বেশি পানি থাকে, তখন কিন্তু আরো জোশ লাগে। তবে দুইটার আসলে সৌন্দর্য দুই রকম। বর্ষাকালে একরকম সৌন্দর্য, আবার শীতকালে হচ্ছে একরকম। দুইটার সাথে দুটো আসলে মিলানো যায় না। আর পানি কিন্তু এখন একদম নীল, একদম পিওর ব্লু ওয়াটার যেটাকে বলে, একদম সেটা। এখানে এসে মনে হচ্ছে বোটে ঘুরতেছি, আর দূর থেকে যে বিভিন্ন ধরনের বোটগুলো, ছোট বড় নৌকাগুলো যাচ্ছে, আপনার দেখলে মনে হবে যে আপনি ভিয়েতনামের যে হালং বে বলি আমরা, মনে হবে যে সেটা বাংলাদেশের হালং বে বা গরিবের হালং বে বলা যায় এই কাপ্তাই লেকে। আসলে জোস একটা জায়গা। আপনি আপনার লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন যদি এই কাপ্তাই লেকে আপনি বোটে ঘুরতে আসেন বা ঘুরে হবে। কাপ্তাই লেকের মধ্য দিয়ে যে কর্ণফুলী নদী প্রবাহিত হয়েছে সেটা বোঝা যায় ঝর্ণায় পৌঁছার একটু আগে থেকে। দুই পাশে উঁচু পাহাড় আর মাঝখানে নীল এই জলরাশি। অস্থির একটা জায়গা। আর এই নদীর পাড়েই সুবলং ঝর্ণা। ঝর্ণায় যাওয়ার জন্য বোট থেকে নেমে লেকের পাশের ছোট এই মাটির রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝর্ণার কাছাকাছি।
যদিও শীতকাল বলে ঝর্ণাতে পানি একদমই নেই। ঝর্ণাটা কিন্তু বেশ উঁচু, দেখেন অনেক উঁচু ঝর্ণা। যদিও বর্ষাকালে আসলে পুরোপুরি ভালো ভিউ পাওয়া যেত, এখন শীতকাল তাই তেমন পানি নেই। আমার মনে হচ্ছে আমার আরেকবার এখানে আসতে হবে বরকল উপজেলায়। টিকেটের 20 টাকা নেওয়ার কারণ ছিল এই দোলনাটা। যাই হোক, যেহেতু পানি নেই এখানে টাইম ওয়েস্ট না করে এখন আবারও হচ্ছে বোটে উঠে গেলাম। আবারও ফিরবো সেই একই পথ ধরে। প্রতিবারই মনে হচ্ছিল এত সুন্দর জায়গা কিভাবে আসলে হয়। দেখতে দেখতে আবারও রাঙামাটি শহরে ঢুকলাম। এখন থামবো নির্বাণনগর বৌদ্ধবিহারে। দূর থেকে পাহাড়ের উঁচুতে বৌদ্ধ মন্দিরটি দেখা যাচ্ছিল। তবে আমরা পাহাড় বেয়ে ওখানে না যেয়ে বাজারে ঢুকলাম। মূলত এখানে বোটগুলো থামে এই আদিবাসী বাজারটার জন্যই। এখানে ওনাদের বানানো বিভিন্ন কিছু পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের আইটেম। আজকের রবিবার, এই জন্য বাজারে কিন্তু মানুষজন একটু কম, দর্শনার্থীও কম, এমনিতে কিন্তু প্রচন্ড ভিড় থাকে। এগুলো কি আপনাদের নিজেদের হাতে বানানো কাপড় টাপড়? এগুলা এগুলো কি? এগুলো শাড়ি, তারপর হচ্ছে গামছা, ওড়না, শাল, অনেক কিছুই আছে। যদি কিছু লাগে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন। পাহাড়ে এসে আদিবাসীদের বাজার ঘুরে কিছু কিনবো না তা কি করে হয়? আসলে এগুলোই হচ্ছে স্মৃতি। চাদরগুলি 500 টাকা করে রেট, আর আপনাদের সাথে বিক্রি করলে 300 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা 300 টাকা না? 300 টাকা আচ্ছা, ঠিক আছে, ওকে, হয়েছে, নিতে পারেন, দাম কমই আছে। দাম কম আছে। এটা কি আপনারা নিজেরা বানাইছেন না? নিজেরা বানাই নিছি। এখানে কিন্তু ডাব, আনারস, তারপর হচ্ছে কলা, তারপর হচ্ছে আখ, এগুলোও আছে পাহাড়ি, চাইলে কিন্তু খেতে পারেন। পাহাড়ি আনারস দেখে আর লোভ সামলাতে পারলাম না। কত করে হালি? কত করে এই যে না, হালি? কত ভাই? 60 টাকা। আবারও বোট যাত্রা শুরু করলো সেই পথ ধরে। চোখ আর মনের ওষুধ হচ্ছে এগুলো। এগুলো আসলে কোনো শব্দ দ্বারা বর্ণনা করা সম্ভব না। মানে আপনি যদি এই কাপ্তাই লেকে ঘুরতে না আসেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক সুন্দর একটা জায়গা আপনি মিস করবেন। নির্মাণনগর থেকে চলে আসলাম এখন দুপুরে লাঞ্চ করতে পেদা টিং এ। আমরা আগে থেকে অর্ডার করে দিয়ে গেছিলাম, আমাদের খাবারগুলো রেডি হয়ে আছে। এখন খেয়ে তারপরে হচ্ছে রাঙামাটির যে নেক্সট ডেস্টিনেশন আমাদের ঝুলন্ত ব্রিজের দিকে চলে যাব। পেদা টিং টিং রাঙামাটিতে খুবই জনপ্রিয় তার ব্যাম্বো চিকেনের জন্য। পেদা টিং টিং নামে রাঙামাটি শহরে অনেক রেস্টুরেন্ট থাকলেও আসলটা কিন্তু এই কাপ্তাই লেকে ছোট টিলার ওপরে। এখানে নৌকা ছাড়া অন্য কোনোভাবেই কিন্তু আসা যায় না। জায়গাটাও বেশ সুন্দর। পেদা টিং টিং হচ্ছে একটা চাকমা শব্দ, যার অর্থ হচ্ছে পেট টান টান। অর্থাৎ এখানকার খাবার এতই মজা যে বেশি খাওয়ার কারণে পেট টান হয়ে যায়। তবে দাম একটু বেশি। আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেন, চিকেন ভর্তা বা যেটাকে লাকসু বলে, কাচকি ফ্রাই, আর হচ্ছে মাছের ক্যাবাং বা কাবাং, যেটাই হোক। ফার্স্টেই নিলাম হচ্ছে কাচকি ফ্রাই, আর এখন নিচে হচ্ছে চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা কিন্তু জোস। রান্না খুবই ভালো। ব্যাম্বো চিকেনটা আমাদের সামনেই খোলা হলো। অনেক সময় রান্না করে পুরনো ব্যাম্বোতে ভরে দেওয়া হয়। অনেক জায়গায় এসব কাহিনী শুনে এটা শিওর হওয়ার জন্য সামনেই খুলতে বলেছিলাম।
একদম পাহাড়ি স্টাইলে রান্না করা। মূলত এই আইটেমের জন্যই ওনারা এখানে এত জনপ্রিয়। এখন নিচ্ছি হচ্ছে স্পেশাল আইটেম, যেটা হচ্ছে পাহাড়ে আসলে আমরা খাই ব্যাম্বো চিকেন। আর এটার স্বাদ আসলেই অস্থির। এরপরে নিলাম ফিশ ক্যাবাং। এটা এরকম কলা পাতায় মুড়িয়ে রান্না করা হয়, অনেকটা পাতুরির মতো। এটাও খোলা হলো আমাদের সামনেই। এই মাছটা হচ্ছে কালীবাউস, এটা একদম কাপ্তাই লেকের কালীবাউস। এটা দিয়ে হচ্ছে ক্যাবাং রান্না করা হয়েছে, এটাও পাহাড়িদের একটা খাবার। মাছটা আমার কাছে ব্যাম্বো চিকেন থেকে এই কাবাংয়ের ফিশটা খুব ভালো লাগছে। কালীবাউস মাছ একদম তরতাজা মাছ, টেস্টি আলাদা। দুইটা ফিশ ক্যাবাং, দুইটা ব্যাম্বো চিকেন, একটা কাচকি ফ্রাই আর লাক্সু সহ আমাদের বিল এসেছিল প্রায় ৩৫০০ টাকা। খাওয়া দাওয়া শেষ করে আবার উঠে পড়লাম। এবার যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখতে। এই জায়গাটা রাঙামাটির একটা আইকনিক জায়গা হলেও আমার কাছে এটা এত ভালো লাগে না। অবশ্য দূর থেকে দেখতে ভালোই লাগছিল। তবে বোট থেকে নামার পর এত মানুষ ছিল যে ঠিকমতো হাঁটা যাচ্ছিল না। বিকেল হওয়াতে সবাই চলে আসছে। তবে এটাকে কেন যে ঝুলন্ত ব্রিজ বলে সেটাই বুঝলাম না। আবার এই ফালতু ব্রিজে ঢুকতেও নাকি ২০ টাকা টিকিট লাগে। এটা কোনো কথা? একটা ব্রিজে উঠবো তাও আবার ২০ টাকা টিকিট কেটে তারপর আবার উঠতে হয়। মানুষ এই জায়গায় যে আসলে কেন আসে, না আসাই ভালো। ঝুলন্ত ব্রিজ নামে মাত্র। যাই হোক, যদি ছবি তোলার জন্য বা স্মৃতি রাখতে চান তাহলে আসতে পারেন। বাট এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই, একদম পুরা ফালতু একটা জায়গা। এর থেকে কাপ্তাই লেকে যদি বোটে ঘুরতাম এই ১৫-২০ মিনিট, সেটাও মনে হয় যে ভালো লাগতো বেশি। তাই দেরি না করে আবারও বোটে উঠলাম। এবার যাচ্ছি পলয়েল পার্কের দিকে। ঝুলন্ত ব্রিজে যে আসলে খুব মেজাজ খারাপ হয়ে গেছিল, তো ওইখানে আর বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম হচ্ছে আমাদের আজকের শেষ গন্তব্য এবং এই রাঙামাটির হচ্ছে আমার শেষ ডেস্টিনেশন, এই পলয়েল পার্ক এবং রিসোর্টে। পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমার মনে হয় যে ওই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে এটা আরো বেশি ভালো। তো এখানে ঢুকতেও কিন্তু আবার ৪০ টাকা হচ্ছে টিকিট লাগে। এটা বাংলাদেশ পুলিশ পরিচালিত একটি পার্ক, পাশেই তাদের রিসোর্ট যেখানে সুইমিং পুলও আছে। ২০০ টাকা দিয়ে যে কেউ সুইমিং পুল ইউজ করতে পারে। এটার সবচেয়ে আইকনিক জায়গা হচ্ছে এই লাভ পয়েন্ট। এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের প্রথম লাভ পয়েন্ট। এখানে হচ্ছে অনেকে তালাও ঝুলায়, আর এই জায়গাটার পিছনে কিন্তু একটা করুণ ইতিহাসও আছে। ২০১৪ সালের ১৯শে মার্চ কাপ্তাই লেকে ঘুরতে এসে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারি আর তার সদ্য বিবাহিত স্ত্রী আইরেন লিমা নৌকাডুবিতে মারা যান। অনেক খোঁজাখুঁজি করে ২ দিন পর তাদের লাশ পাওয়া যায় একে অপরকে জড়ানো অবস্থায়, যেন মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। তাদের ভালোবাসার এই স্মৃতি ধরে রাখতেই ২০১৮ সালে দেশের প্রথম এই লাভ পয়েন্ট তৈরি করা হয়। তাদের ভালোবাসার মতোই নিজেদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে অনেকেই এখানে তালা ঝুলিয়ে চাবি লেকে ছুঁড়ে মারেন। পার্কটা বেশ সুন্দর, এখানে কায়াকিং করা যায়, আবার বেশ কয়েকটা রাইডও আছে। ফুচকা খেতে খেতে সন্ধ্যার সময়টা এখানেই কাটিয়ে দিলাম। এবার বের হয়ে সরাসরি যাব রাতের ডিনার করতে।
আর ডিনার করব রাঙামাটিতে আমার দেখা সবচেয়ে সুন্দর একটি রেস্টুরেন্টে। এটা ডিসি অফিসের ঠিক উল্টা পাশে। নাম হচ্ছে কসমস রুফটপ রেস্টুরেন্ট। বুঝতেই পারছেন রুফটপ রেস্টুরেন্ট এমনিতেই সুন্দর হয়, তবে এটার ডেকোরেশনটা জোস। ঢাকার বাহিরে লাল পাহাড়ের দেশে এত সুন্দর ডেকোরেশনের রেস্টুরেন্ট আর চোখে পড়েনি। এটা রেস্টুরেন্টের সাথে হলরুম হিসাবেও ইউজ করা হয়। সবচেয়ে ভালো লেগেছে তাদের দোলনাটা। ক্ষুধা তেমন বেশি না থাকায় অল্প কিছুই অর্ডার করেছিলাম। খাবারগুলো বেশ মজাই ছিল, আর দামও মোটামুটি ঢাকার মতোই। এই কসমোসিনে ডিনার করার পরে নিয়ে নিলাম একটা চকলেট মিল্কশেক। দোলনায় বসে মিল্কশেকটা খেতে বেশ মজাই লাগলো। আর হ্যাঁ, এখানে একটা ছোট কিডস জোনও আছে। সো এখন যে একটা ঘুম দিব, কারণ সকালে উঠে আবার রাঙামাটির শহর ঘুরতে হবে। রাতে খুব ভালো একটা ঘুম দিয়ে খুব ভোরে উঠে গেলাম। ডাকবাংলোর সামনে থেকে একটা সিএনজি ঠিক করে ফেললাম সারাদিনের জন্য। আজকে ঘুরবো রাঙামাটি শহর। প্রথমেই থামবো আসাম বস্তি। অবশেষে আমি এখন আছি এই রাঙামাটির বাইকারদের জন্য বিখ্যাত একটি রোড আসাম বস্তি ব্রিজে। সবার কাছে এই জায়গাটা তেমন কিছু না হলেও বাইকারদের কাছে এই রাস্তাটা একটা ইমোশন। আমি যেহেতু একসময় বাইক ট্রাভেলার ছিলাম, তাই এই জায়গাটা ওয়ান অফ মাই ফেভারিট রোড ইন রাঙামাটি। আমার মনে হয় সব বাইক ট্রাভেলারদের কাছেই এটা পছন্দের একটা রাস্তা। আর এখানে আপনি যখন কাপ্তাই উপজেলায় ঘুরতে যাবেন তখনই কিন্তু এই আসাম বস্তি ব্রিজের ওপর দিয়েই যেতে হবে। আসাম বস্তি হয়ে কাপ্তাই যাওয়ার পুরোটা রাস্তাই আঁকাবাঁকা পাহাড়ি। এক পাশে কাপ্তাই লেক, আরেক পাশে পাহাড়। এই জন্যই বাইকারদের কাছে এই রোডটা এত জনপ্রিয়। যেতে যেতে পুরো রাস্তায় দেখলাম অসংখ্য বাইকার। বারবার মনে পড়ে যাচ্ছিল পুরনো সেই দিনগুলোর কথা। যাই হোক, আমিও কিন্তু এখন যাচ্ছি কাপ্তাই উপজেলায়, কিন্তু সেই ভিডিও থাকবে পরে। এখন থামবো রাঙামাটির লাভ পয়েন্টে, আর এটাই হবে সকালের রাঙামাটি শহরের লাস্ট স্টপ। চলে আসলাম লাভ পয়েন্টে। এটা কিন্তু রাঙামাটির একটা আইকনিক প্লেস। সবাই মোটামুটি ঘুরতে আসলে এই আই লাভ রাঙামাটি এই জায়গাটাতে চলে আসে। এটা হচ্ছে লাভ পয়েন্ট। কিন্তু এখানে কিন্তু প্রচন্ড ভিড় থাকে, ঠিক মতো ছবিও তোলা যায় না, তবে এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। ভেবেছিলাম কাপ্তাই ঘুরে এসে আবার রাঙামাটি শহর ঘুরব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তাই আরো এক রাত থাকতে হলো রাঙামাটিতে, আর পরদিন সকালে শুরু করব রাঙামাটির শহর ঘোরাঘুরি। রাঙামাটির আজকে হচ্ছে সেকেন্ড দিন সকাল। নাস্তা দিয়ে শুরু করলাম, এরপর হচ্ছে ঘোরাঘুরি শুরু হবে সারাদিনের। নতুন আরেকটা রেস্টুরেন্টে আজকে সকালে নাস্তা করতে বসলাম। এটা হচ্ছে ডিসি অফিসের ঠিক উল্টা পাশে।
নর্মালি যা খাই তা দিয়েই নাস্তা শেষ করলাম। আজকে প্রথমেই যাব রাঙামাটির রাজবন বিহারে। তো নাস্তা করে ওই বনরূপা বাজারের মোড় থেকে একটা 10 টাকা সিএনজি দিয়ে নেমে গেলাম হচ্ছে এই রাঙামাটি যে স্টেডিয়ামের গেটের সামনে। আর রাস্তা ক্রস করেই হচ্ছে এরকম সিএনজি থাকে, এটা দিয়ে আবার 10 টাকা দিলেই হচ্ছে বিহারের গেটে চলে যেতে পারবো। সিএনজি থেকে নামিয়ে দিবে এই গেটের সামনে। এরপর একটা ব্রিজ পার হলেই রাজবন বিহার। এরকম অনেকগুলো গেট আছে বিহারে ঢোকার। বোট দিয়ে আসলে নামতে হবে বিহারের ঘাটে। বিহার হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। বৌদ্ধ ধর্মীয় নেতা সাধারণানন্দ মহাস্থবির বনভান্তে 1938 সালে রাঙামাটির লংদু উপজেলায় জন্মগ্রহণ করেন। এরপর 1974 সালে তিনি যখন লংদু থেকে রাঙামাটি আসেন, তখন এই বিহারটি নির্মিত হয়েছিল। এখানে রয়েছে উপাসনা বিহার, ভিক্ষু সংঘের থাকার ঘর, বনবান্তের ধ্যানের গুহা ও লাইব্রেরি সহ বিভিন্ন স্থাপনা। সবগুলো স্থাপনাই বিভিন্ন কারুকার্য খচিত। আমাদের এটা ধর্ম উপাসনালয়, আমাদের যেরকম মসজিদ। সো সবার ধর্মকে আসলে সম্মান করা উচিত। সো এখানে আসলে নিয়ম কানুন কিছু মেনে চলবেন। এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে রাজবন বিহারের সামনে কি কি করতে পারবেন না। সো আশা করি সবাই সেগুলো মেনে চলবেন। কাউকে বিরক্ত, ডিস্টার্ব বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এরকম আসলে কোনো কিছু করা উচিত না। টিলার উপরে হওয়াতে এখানে প্রচুর গাছপালা আছে। এনভায়রনমেন্টটা জোস। ঘন্টাখানেক বসে আড্ডা দিতে পারলে ভালো হতো। এখানে একটা প্যাগোডা নির্মাণ করা হচ্ছে স্বেচ্ছাশ্রমে, যেটা হবে পৃথিবীর 3য় বৃহত্তম প্যাগোডা। রাজবন বিহার ঘুরে চলে আসলাম বিহারের ঘাটে। এখন 10 টাকা দিয়ে ঠিক ওই পারে যাব রাজবাড়ি ঘাটে। আমি হচ্ছে রাজবন বিহার থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে এই রাজবাড়ি ঘাটে আসছি। এখন হচ্ছে এই নদী বা লেক এটা পার হলেই হচ্ছে চাকমার নতুন রাজবাড়িটা। তো এই যে নৌকার মাঝি বলতেছে আজকে নাকি ফ্রি, কেউ মারা গেলে বা কিছু হইলে এরকম কিছু হইলে তখন হচ্ছে ফ্রি থাকে আর কি। তা আমি ভাগ্যক্রমে ফ্রি পেয়ে গেলাম। ঘাটে নেমে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই চাকমা রাজবাড়িটি। প্রথমেই কিছু মন্দির, এরপর রাজবাড়ির কাচারি, আর এরপরই মূল রাজবাড়ি। 1960 সালে কাপ্তাইবাদ নির্মাণের ফলে ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ি সহ এখানকার বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে ডুবে যায়। এরপর চাকমা রাজা ত্রিদিব রায় রাঙামাটি শহরের এই জায়গায় নতুন একটি রাজবাড়ি নির্মাণ করেন। মোগলদের সাথে যখন চাকমা রাজার যুদ্ধ হয়, তখন মোগলদের একটি কামান দখল করা হয়েছিল, সেটি এই কাচারির সামনে রাখা আছে। রাজবাড়িতে ঢোকার আগেই কিন্তু হচ্ছে এই কামানটা দেখতে পাবেন, যেটা লেখা আছে এখানে ফতে খা। কাচারির পরেই মূল রাজবাড়ি, কিন্তু এখানে ঢোকা যায় না। এই পর্যন্তই হচ্ছে লাস্ট সীমানা। এর পরে গেলেই হচ্ছে কুকুর কামড়াবে, তো এই জন্য হচ্ছে আর রিস্ক নিচ্ছি না। রিস্ক নিয়ে ভিতরে ঢোকাটাও আসলে ঠিক হবে না। রাজবাড়িতে আসলে দেখার তেমন কিছু নেই। তো এখানে হচ্ছে 15-20 মিনিট সময় কাটিয়ে একটু ছবি টবি তুলে হচ্ছে আবার ঘাটে চলে আসলাম। এখন ঘাট পার হয়ে হচ্ছে রাঙামাটি শহরের দিকে যাব। ঘাট পার হয়ে সিএনজিতে উঠলাম। এখন যাচ্ছি বনরূপা বাজারের দিকে লাঞ্চ করতে। রাঙামাটি হচ্ছে সারা বাংলাদেশের একমাত্র জেলা শহর যেটাতে আপনি কোনো রিক্সা, অটো, ভ্যান কোনো কিছু খুঁজে পাবেন না। এখানে শুধুমাত্র গাড়ি, বাস আর হচ্ছে লোকালি যাতায়াতের জন্য হচ্ছে সিএনজি চলে। আপনি যেখানেই যান না কেন সিএনজি অথবা নৌপথে যেতে হবে। আজকের ফার্স্ট পর্বের ঘোরাঘুরি শেষ করে হচ্ছে দুপুরে আবার আসলাম কুটুমবাড়িতে। নিলাম হচ্ছে ভর্তার মাছ। মাছটা ভালোই, আর এখানে প্রাইস রেঞ্জও কিন্তু খুবই রিজনেবল। ফ্যামিলির যদি নিয়ে আসেন তাহলে আমার সাজেশন থাকবে হচ্ছে গ্রিন ভ্যালি থেকে আপনি এই কুটুমবাড়িতে আসতে পারেন।
লাঞ্চ শেষ করে উঠে গেলাম সিএনজিতে। রাঙামাটি স্টেডিয়ামের সামনে দিয়ে এখন যাচ্ছি আরণ্যক রিসোর্টে। 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম রিসোর্টের ভেতরে। ঢুকতেই চোখে পড়বে তাদের ফটো বুথ। লেকের পাশে জায়গাটা প্রথম দেখাতেই অস্থির লাগলো। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রিসোর্ট বা পার্ক। পলয়েল পার্ক যেমন বাংলাদেশ পুলিশের, তেমনি এই আরণ্যক হচ্ছে সেনাবাহিনীর। পলয়েলের মতো এখানেও পার্কের পাশে তাদের রিসোর্ট। এখানে কিন্তু একটা ছোট সুইমিং পুলও আছে, বাট এখানে হচ্ছে যদি আপনি টিকিট কেটে ঢুকেন তাহলে কিন্তু সুইমিং পুল ইউজ করতে পারবেন না, এটার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তবে যদি আপনি রিসোর্টে থাকেন তাহলে কিন্তু সুইমিং পুলটা আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। তবে আরণ্যক সবগুলোর থেকে একটু ভিন্ন, কারণ এখানে হ্যাপি আইল্যান্ড নামে একটা দ্বীপ আছে, যেখানে ওয়াটার পার্ক করা হয়েছে বিভিন্ন রাইড সহ। আর যেতে হয় এখান থেকে বোট দিয়ে। তবে ওইখানে আমি যাব না, কারণ এই শীতে একটুও ইচ্ছে নেই। আমি শুধু আজকে এই পার্কটাই ঘুরব। এখানে খাওয়া দাওয়ার জন্য বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে, যেখানে সবসময়ই খাবার পাওয়া যায়। সো এটা হচ্ছে ওনাদের ফ্লোটিং রেস্টুরেন্ট। এখানে হচ্ছে দুপুরের খাবার, তারপর হচ্ছে ন্যাচারাল জুসও পাওয়া যায়। আজকে মেনুতে আছে হচ্ছে মোরগ পোলাও, সাথে ডিমের কোরমা, 230 টাকা করে প্রাইস। আর চটপটি ফুচকা খাওয়া যায়। তবে দুপুরের খাবারের জন্য হচ্ছে আগে থেকে ওনাদেরকে অর্ডার দিতে হয়। আর যেহেতু পুরো জায়গাটা এবং এই রেস্টুরেন্টটা পুরোটাই হচ্ছে আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত, সো আমি বিলিভ করি যে এখানের খাবারের কোয়ালিটি অবশ্যই ভালো হবে। যেহেতু দুপুরে লাঞ্চ করে এসেছি, তাই এখানে হালকা একটু জুস খাবো। বিকালবেলা এই কাপ্তাই লেকের ওপরে আর্মিদের হচ্ছে এই ফ্লোটিং রেস্টুরেন্টে বসবেন, আর লেকের পাশে এই দৃশ্য উপভোগ করতে করতে এই ন্যাচারাল জুসে এরকম একটু সিপ নিবেন, ব্যাপারটাই কিন্তু অন্যরকম। আর ওনাদের জুসটা কিন্তু জোস, একদম হচ্ছে ন্যাচারাল। এখানে কিন্তু কোনো হচ্ছে এক্সট্রা কোনো কিছু অ্যাড করা হয়নি, কোনো সুগার টুগার কিছু নাই। ওহ, মন এবং প্রাণ দুইটাই খুশি হয়ে গেল। আরণ্যক আমার কাছে পলয়েল পার্ক থেকে বেশি ভালো লেগেছে। এই জায়গাটা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট, বিশেষ করে যদি বাচ্চারা সাথে থাকে। এখানে বসে সন্ধ্যায় আড্ডা দিতে পারলে সেই লাগতো, কিন্তু সন্ধ্যার আগে এটা বন্ধ হয়ে যায়, সো নট পসিবল। তবে আজকে বিকেলের সময়টা বেশ ভালোই কাটলো, যদিও এখানে আর বেশিক্ষণ বসা হবে না, কারণ বাচ্চাদের নিয়ে এখন যাব রাঙামাটির শিশু পার্কে। সিএনজিতে উঠে সরাসরি চলে আসলাম শিশু পার্কের গেটে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তবে বাচ্চাদের জন্য টিকিট লাগে না। শিশু পার্ক রিজার্ভ বাজারের একদম পাশেই। পার্কটা দেখলাম বেশ ভালোই বড়, আর বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডও আছে এখানে। বেশিরভাগ খেলনাগুলোই বাচ্চাদের জন্য ফ্রি, তবে বেশ কয়েকটা রাইডে উঠতে আবার নতুন করে টিকিট কাটতে হয়। আমি বাচ্চাদের খেলতে দিয়ে একটু লেকের পাশে চলে আসলাম। লেকের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো আজকেই তো শেষ দিন, একটু পর ফিরতে হবে ঢাকায়। আসলে এই 3টা দিন যে কিভাবে চলে গেল টেরই পেলাম না। পাশেই গানের সুরে ধ্যান ভাঙল। গান শুনতে শুনতে সময়টা বেশ ভালোই কাটলো। এখন রাতের ডিনার করে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে।
আমি বাংলাদেশের 64 জেলায় এই পর্যন্ত 3 বার ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত কোনো জেলা বা উপজেলায় কোনো খাবারের জন্য আমার মনে হয় না আমি এত ঘুরছি। আজকে রাঙামাটিতে রাতের বেলা হঠাৎ করেই মনে হলো যে নানার গ্রিল খাই। প্রথমেই গেলাম হচ্ছে রিজার্ভ বাজারে, ওইখান থেকে হচ্ছে আপনার রাঙামাটি স্টেডিয়ামের ওইখানে বনরূপা বাজারে, বাট কোথাও পাইলাম না। পরে অবশেষে হচ্ছে একটা দোকানে পুরা রাঙামাটিতে হচ্ছে নানার গ্রিল বিক্রি করে, সেটা হচ্ছে এই পৌরসভার পাশে কস্তুরী। আমি এখন আছি রিজার্ভ বাজারে, এখানেই কিন্তু হচ্ছে ঢাকার বাসগুলো হচ্ছে নামিয়ে দেয়, আর এটাই হচ্ছে রাঙামাটির মেইন কেন্দ্রবিন্দু। এখান থেকেই কিন্তু আপনি যদি আসেন তাহলে সব দিকে যেতে পারবেন। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, ঢাকার বাসগুলো একদম এই হোটেলের সামনেই নামিয়ে দেয়। আমি এখন উঠবো ঢাকার বাসে, আর এই রিজার্ভ বাজার থেকে আমি আমার রাঙামাটি সদর উপজেলার ভিডিওটি শেষ করতেছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।